যেভাবে মনে হয়েছে কে কাঁদলো সে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল, এইভাবে তো হতে পারে না। এটা তো কোনো ইয়ার্ডস্টিক হতে পারে না কোনো অ্যাপয়েন্টমেন্ট। প্রত্যেকটা 26,000 লোক 26,000ই অযোগ্য হতে পারে না, কখনো হয় না। কিন্তু যদি এটাকে তো আপনাকে সেগ্রিগেট করতে হবে যে হ্যাঁ 26,000 মধ্যে 5,000 অযোগ্য, ঠিক আছে, তাহলে 20,000 ভালো। একই লাইনে যদি যায় সে তো একই হবে, তো আর এর বাইরে তো কিছু হওয়ার পরিস্থিতি থাকছে না। সেটাও তো অ্যাবসলিউটলি ব্যাড, ওরকমভাবে তো হয় না অ্যাপয়েন্টমেন্ট। স্যার কার্যত আমরা যেটা দেখতে পেলাম, হাইকোর্টের রায়ই বহাল থাকলো সুপ্রিম কোর্টে। 26,000 জনজীবন আজকে রাস্তায়, কি বলবেন সে বিষয়ে? অ্যাকচুয়ালি সত্যি বলতে এটা সত্যি দুঃখের, এতগুলো মানে মানুষ তো শুধু নয়, প্রত্যেকটা এমপ্লয়মেন্টের পেছনে তার পুরো ফ্যামিলি থাকে, সবাই একটা সত্যিই খুব বিপজ্জনক পরিস্থিতিতে। কিন্তু কিছু যদি সদুত্তর না পাওয়া যায়, এক একবার এক এক রকম যদি ফিগার আসে যে এরা এই কোটি লোক ঠিক নয়, পরের বার বলছে 5,000 ঠিক নয়, কখনো বলছে 10,000 ঠিক নয়, তো কোর্টের হাতেও তো আলটিমেটলি কোনো কিছু করার থাকে না। যেটা হাইকোর্টের ক্ষেত্রে হয়েছে, আলটিমেটলি সুপ্রিম কোর্ট ওই জন্যই টাচ করেনি। সুপ্রিম কোর্ট বারবারও জিজ্ঞেস করেছিল যে কতটা স্পেসিফিক, যদি হয় তাহলে তাদেরকে সেগ্রিগেট করে বাকিদের সুস্থভাবে রাখাই যেত। আমি বলছি, আমি আজকের দিনেও মনে করি যে প্রত্যেকটা লোক খারাপ হতে পারে না, প্রত্যেকজন এখানে মানে অবৈধ নয়, কিন্তু যে সেটা তো স্পেসিফিক করতে হবে। এসএসসি কে, স্টেট গভর্নমেন্টকে তো স্পেসিফিক করতে হবে যে এই পার্টিকুলার ফিগারটা অবৈধ হয়েছে, ভুল ঠিক যাই হোক এটা হয়েছে, কিন্তু এই পার্টিকুলার ফিগারটা অবৈধ, তাহলে তাদেরকে সেগ্রিগেট করো বা তাকে ইরাডিকেট করো, বাকিটা থাকুক। কিন্তু যদি স্পেসিফিক না করে তো কোর্ট বা কি করবে, তা কোর্ট তখন ভাবছে পুরোটাই অবৈধ, সেখানে তো কারো কিছু করার থাকছে না। কিন্তু এই যে 26,000 জনজীবন আজকে রাস্তায়, এই দায় কার? আপনারাই তো প্রথমেই দুর্নীতি বের করেছিলেন। হ্যাঁ, অবশ্যই কোর্টে যখন ডিরেকশন দেয় আমরা ফার্স্টে এই ইনভেস্টিগেশন করি যখন গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে। তো আলটিমেটলি গ্রুপ সি গ্রুপ ডি যেভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বা বা যেভাবে হয়নি, সেই একই প্যারামিটার অন্যান্য জায়গাতেও নেওয়া হয়েছে, একই স্টাইলে অন্যান্য টিচার বা অন্যান্য অ্যাপয়েন্টমেন্টও এইভাবেই হয়েছে। আলটিমেটলি এইটা তো মোড অফ অ্যাপয়েন্টমেন্ট হতে পারে না, কে কাঁদলো সে অ্যাপয়েন্টমেন্ট পেলো, কে একটা অ্যাপ্লিকেশন করলো সে অ্যাপয়েন্টমেন্ট পেলো। আলটিমেটলি যখন ফিগার পেরিয়ে যাচ্ছে তখন ডিআই কে চাপ দিয়ে অ্যাডিশনাল রিক্রুটমেন্ট, অ্যাডিশনাল ভ্যাকেন্সি আনিয়ে সেখানে রিক্রুটমেন্ট হলো, এভাবে তো অ্যাপয়েন্টমেন্ট হয় না। আমরা স্পেসিফিক করেছিলাম যেহেতু সেই সময় কোর্টের একটা স্পেসিফিক ডিরেকশন ছিল যে এইখানে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেলের কত গুণ হয়েছে, তার মানে ভ্যালিডিটি অফ দ্য লাইফে যে হয়নি সেটা আমরা বলিনি, আমাদের ওপর ডিরেকশন ছিল আফটার এক্সপায়ারি কতজন হয়েছে, আমরা মোটামুটি একটা ফিগার দিয়েছিলাম সেই সময় অ্যাজ পার গ্রুপ সি অ্যান্ড ডি কনসার্ন। তো অটোমেটিক্যালি দেখা গেছে টিচারের ক্ষেত্রেও একই রোলই নেওয়া হয়েছে, একই স্ট্যান্ডার্ডই নেওয়া হয়েছে, সেখানেও আরটিআই করেই অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আলাদা কিছু হয়নি। যেভাবে মনে হয়েছে কে কাঁদলো সে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল, এইভাবে তো হতে পারে না। এটা তো কোনো ইয়ার্ডস্টিক হতে পারে না কোনো অ্যাপয়েন্টমেন্টে। আপনার আজকে যে লোকগুলো সে মানে তার চাকরি বা অন্যান্য মানে চাকরির এতদিন করার পরে যাওয়াটা অবশ্যই দুঃখের, এটা নিশ্চয়ই। কিন্তু এটাও তো ঠিক, কত লোক আজকে মাঠে বসে আছে, রাস্তায় বসে আছে, তারাও তো আজকে 6-10 বছর ধরে বসে আছে, সেটা তো আরো দুঃখের। এটাও তো আপনাদের ভাবতে হবে সেই হিসেবে। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা থেকেই যাচ্ছে যে রাজ্য সরকার কি কোনোভাবে এই দায় এড়াতে পারে? অবভিয়াসলি যদি এসএসসি তাদেরই একটা বডি ইউনিট, তারাই তো এই যে আপনাদের সমস্ত রিক্রুটমেন্ট তারাই কন্ডাক্ট করেছে, তাদের তো স্পেসিফিক হওয়া উচিত যে ভুল যদিও হয়ে থাকে যে এইটা হচ্ছে আমাদের ভুল, যে এইটা হচ্ছে ফিগার, তার এইটা স্পেসিফিক না করার জন্যেই কি তারাও হয়তো জানে না কতজন দিয়েছে, আমি বলতে পারবো না, তাই জন্য আজকে এতগুলো লোক বিপদে পড়ে যাচ্ছে। এই প্রত্যেকটা লোক তো খারাপ নয়, প্রত্যেকটা লোক তো ইলিগালি অ্যাপয়েন্টেড নয়, এর মধ্যে অনেক লোকই আছে তারা সত্যিই বৈধভাবে তারা সিলেক্টেড হয়েছে, সিলেকশনে পার্টিসিপেট করেছে, হয়তো তারা র্যাঙ্কে অনেক উপরেও আছে। সাবসিকুয়েন্টলি প্রত্যেকটা লোককে আমি বলতে পারি যে প্রত্যেকটা লোকই খারাপ। স্যার সেই জায়গায় দাঁড়িয়ে তো সিবিআই তদন্তের ওপরও প্রশ্ন উঠছে। এবং সিবিআই তদন্তের ওপরে যখন তারাও যদি স্পেসিফিক না হয়, তারা বলছে আমরা হার্ড ডিস্ক পাচ্ছি না, কখনো বলছে আমরা ওএমআর পাচ্ছি না, যাদেরকে দিয়ে এগুলো করার কথা নায়সা বা তারাও দেখা যাচ্ছে একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি, আমরা এগুলো দেখেছি, আমরা এগুলো পাইনি তা না, আমরাও এগুলো দেখেছি। তারপরে সাবসিকুয়েন্ট দেখা যাচ্ছে না না আমরা পেলাম, এরকম ভাবে তো যুক্তিযুক্ত ভাবে তো কোনো কিছু হয় না আলটিমেটলি। মানে যদি স্পেসিফিক্যালি সব ডিস্ট্রয় করে দেওয়া থাকে সেই হিসেবে তো আলটিমেটলি এইটা আপনাদের ফেস করতেই হচ্ছে সবাইকে, অবশ্যই দুঃখের, খুবই দুঃখের, কিন্তু আলটিমেটলি ফেস করতে হচ্ছে, কিছু করারও নেই।
কিন্তু স্যার যারা যোগ্য, এইটাই তো আমি প্রথম থেকেই বলছি, যোগ্য তো নিশ্চয়ই আছে। প্রত্যেকটা 26,000 লোক 26,000ই অযোগ্য হতে পারে না, কখনো হয় না। কিন্তু যদি এটাকে তো আপনাকে সেগ্রিগেট করতে হবে যে হ্যাঁ, 26,000 মধ্যে 5,000 অযোগ্য, ঠিক আছে, তাহলে 20,000 ভালো। 10,000 অযোগ্য, তাহলে 15,000 ভালো, কেউ তো ভালো। কিন্তু সেটা যদি বলতেই না পারে, তাহলে তো এইটাই একটা ইন্ডিকেশন আসছে বিফোর দ্য কোর্ট সবাই খারাপ। এই যদি বলতেই না পারে, ওর বারবার রিপিটেডলি বলা হয়েছে যে আপনারা বলুন, এক একবার এক এক রকম ফিগার আসে, সেটাও তো অনৈতিক। সেই হিসেবে বলতে গেলে এক একবার এক এক রকম ফিগার আসবেই বা কেন? কিন্তু স্যার যারা এতদিন বাইচান্সের যোগ্য বলে দাবি করে আন্দোলন করলো, তারা বারংবার প্রশ্ন তুলেছে যে আপনারাই তো সিবিআই তদন্ত চেয়েছিলেন, তাহলে সিবিআই যখন তালিকা দিচ্ছে আপনারা সেটা মানছেন না কেন? মানছেন না মানে সিবিআই কি স্পেসিফিক্যালি তালিকা দিতে পারছে? সেও তো বলছে একবার এই নেই, একবার ওই নেই, একবার এই ফিগার ঠিক নয়, একবার ওই ফিগার ঠিক নয়। তো ওখানে কোর্ট কিন্তু কিছুটা বাধ্য হয়ে পুরো প্যানেলটাই ক্যান্সেল করার দিকে এগিয়ে যাচ্ছে। এবং সেটাও কিন্তু সাবসিকুয়েন্টলি সুপ্রিম কোর্টেও গিয়েও কিন্তু সেটা কারেক্টেড হচ্ছে না, সেটাও একই থেকেই যাচ্ছে। তো সুপ্রিম কোর্টও কিছুটা এই জন্যই হাইকোর্টে রায়টা বহালি রাখতে বাধ্য হচ্ছে। কিন্তু স্যার সেই চাকরি প্রার্থীরা এখন যে প্রশ্নটা তুলছে সেটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্ট আজকে রায় দান হলো এবং 3 মাস পর আবার হুম। পরীক্ষা নিয়ে আবার রিক্রুটমেন্ট হ্যাঁ, করা ফ্রেশ হবে। রিক্রুটমেন্ট, হ্যাঁ। হ্যাঁ, ঠিক সেই জায়গাতেই তাদের প্রশ্ন যে আবার পরীক্ষা দেওয়ার একটা এজ আছে। এজের থেকেও বড় কথা হচ্ছে এখন যে তাদের পরীক্ষা দিলে যে রিক্রুটমেন্ট হবে এর কোন গ্যারেন্টি আছে? সেই তো গ্যারান্টি কিছুরই নেই, কিন্তু এখন ফ্রেশ রিক্রুটমেন্টের কনসার্ন এজ হয়তো রিল্যাক্সেশন একটা ব্যাপার থাকতে পারে, যেহেতু ইজ আ কন্টিনিউইং সিলেকশন, যদি ওইভাবে দেখি। কিন্তু সে তাই যে সেই যে রিক্রুট, তাহলে আর ক্যান্সেলেশনটা এত দুঃখের হচ্ছে কেন? ক্যান্সেলেশনটা এত মানে খারাপ লাগছে কেন? সেই লোকটাই যদি রিক্রুটেড হয়ে যাবে, তাহলে আর ক্যান্সেলেশন করার কি দরকার? তা তো তাই একই লোক রিক্রুটেড হবে। তাহলে আর সেগ্রিগেট করবে কি করে এই লোকটা ব্যাড কি গুড? কেননা যে লোকটা একসময় সুস্থভাবে রিক্রুটেড হয়েছে, এই ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে রিক্রুটেড নাও হতে পারে। সেটা তো সত্যিই চিন্তা। আর এতদিন বাদে প্রত্যেকেরই ফ্যামিলি আছে, তারা সেটেল হয়ে গেছে। সেইটা একটা পরিস্থিতি ছিল 2016, আজকে 2025, মানে প্রায় 9-10 বছর বাদে অনেক জীবন এগিয়ে গেছে, তার সংসার এগিয়ে গেছে। সত্যিই খুব চিন্তা, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। স্যার অন্যদিকে আমরা যেমনটা জেনেছি সুপ্রিম কোর্টের রায় টেন্টেড ক্যান্ডিডেটদের বেতন ফেরত দিতে হবে। হুম, হুম। যারা লোকেটেড টেন্টেড, এক একবার তো এক এক রকম ফিগার এসছে, যারা লোকেটেড টেন্টেড তাদের ফেরত দিতেই হবে। সে কথা, সেই অর্ডারও তো আমাদের হাইকোর্টেরই ছিল, সেটাই আলটিমেটলি আপহোল্ড হয়েছে। ফ্রেশ কোনো তো অর্ডার হচ্ছে না, আনটাচ থেকে যাচ্ছে মোটামুটি অর্ডার, মোর অর লেস, এটা বলতে পারে। অন্যদিকে আমরা শেষ যে তথ্য পেয়েছিলাম যে প্রাক্তন শিক্ষামন্ত্রী এই পুরো দুর্নীতির সাথে যুক্ত, এমনটাই আহ জবানবন্দি নেওয়া হয়েছিল। হ্যাঁ, ওনার টেনিওরেই তো ওই কমিটি তৈরি করা হয়, তারাই একটা স্পেশাল হাই পাওয়ার কমিটি, তারাই এই আলটিমেটলি সিলেকশন গুলো দেখে। ইভেন এই কমিটি তৈরি হয় আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, তারাই অ্যাপয়েন্টমেন্ট দেয় তাদের নিজেদের খেয়াল খুশি অনুযায়ী, যেগুলো কোনোদিন কোনো সার্ভারে আপলোডেড হয়নি। সাবসিকুয়েন্টলি একটা ফাইন মর্নিং এ তাদের ডেকে ডেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে। স্টেশনারি ইজ অল পারফেক্ট, স্টেশনারি কোনো ডুপ্লিকেট নয়। প্রত্যেকটা স্ক্যান সিগনেচার যেটা তোলা হয়েছে, সমস্ত স্টেশনারি পারফেক্ট। তো সেই হিসেবে হয়েছে। সো আমরা তো সেদিন অ্যাকচুয়ালি আমরা রিপোর্টে হোল্ড করেছিলাম যে এই অ্যাবসলিউটলি আনওয়েলকাম, আনওয়ারেন্টেড, এটা হতে পারে না। মানে এরকম কোনো কমিটি হতেই পারে না যেটা এই সিলেকশন করতে পারে। আর দ্যাট টু আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, অ্যাবসলিউটলি ব্যাড, অ্যাবসলিউটলি ব্যাড। স্যার আগামীকাল সুপার নিউমারিক পোস্ট নিয়ে শুনানি আছে, সেটাও কি বাতিল হওয়ার সম্ভাবনা? একই লাইনে যদি যায় সে তো একই হবে, তো আর এর বাইরে তো কিছু হওয়ার পরিস্থিতি থাকছে না। সেটাও তো অ্যাবসলিউটলি ব্যাড, ওরকমভাবে তো হয় না অ্যাপয়েন্টমেন্ট। যেহেতু ওটা এখন বিচারাধীন, হয়তো আমরা জানি না, কিন্তু যদি এই লাইনেই যদি দেখি, তো সেটাও এর বাইরে কিছু থাকছে না, একই হচ্ছে। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, আজকে মুখ্যমন্ত্রী 2টোর সময় এই এই ঘটনা নিয়ে একটি বৈঠক ডেকেছেন, আপনারা কি আশা করছেন? এখন তো সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে গেছে, মানে উইদিন 3 মান্থস এটা আপনার কমপ্লাই করা ছাড়া তো আর কোনো অল্টারনেটিভ রুট থাকছে না। আর মানে যদি না অন্য কোনো মোড উনি অ্যাডাপ্ট করেন, রিভিউ টিভিউ এছাড়া কিছু, এছাড়া তো আর কিছু তো থাকছে না এখানে। কিন্তু এটা আলটিমেটলি তো এটা ফলো করতেই হবে। কিন্তু এই মুখ্যমন্ত্রী তো বারংবার দাবি করেন যে আপনাদের এই মামলার জন্য তিনি রিকোয়ারমেন্ট দিতে পারছেন না, তার তালিকা তৈরি আছে। এখন তো আর মামলা রইল না, এখন তো আর মামলা নেই। এখন তো ওয়াশ ডাউন হয়ে গেছে ফুল সিলেকশন, মানে পুরো প্যানেলটাই। তাহলে এখন কোর্ট
যা ডিরেকশন দিয়েছে সে যাওয়ার বাইরে তো আর কোনো রাস্তা থাকছে না আর এখন। আমি এখনো বলি যে প্রত্যেকটা 26,000-এর লোক সবকটা ব্যাড নয়। আমি আর আগেও বলছি, এখনো বলছি। কিন্তু স্পেসিফিক না করলে কিছু করার থাকছে না। কোর্টেরও হাত পা বাঁধা হয়ে যাচ্ছে এখানে। তাহলে স্যার মুখ্যমন্ত্রী যে বারংবার বলেন তার তালিকা তৈরি আছে। কিসের তালিকা? তালিকাটা কিসের? তালিকা তো যে ছিল সে তো অলরেডি কোয়াশ ডাউন। যারা রিক্রুটেড হয়েছিল সেই তালিকা থেকে বা না তালিকা থেকে বলা যাচ্ছে না। তো অল আর ব্যাড অ্যাপয়েন্টিজ। সে তো প্রুভড হয়েই গেছে। আর নতুন করে আর কি তালিকা থাকবে?